দেখেন, বিএনপি সরকারের পুরোটাই বিএনপি না, বিএনপি সরকারের মধ্যে আওয়ামী লীগের অনেকগুলো টুলস ঘাপটি মেরে আছে। তো এই যে জাদুঘরটা খুলে দেওয়া হচ্ছে, এটা বিএনপি সরকারের মধ্যে যে আওয়ামী টুলস আছে তাদের চক্রান্ত বলে মনে। এর চেয়েও বড় আশঙ্কাজনক হচ্ছে মানুষ শান্তিতে নাই, বিএনপি মানুষদেরকে শান্তি দিচ্ছে না। খুবই দুঃখের সঙ্গে আজকে বলতেছি যে ধরেন যে সংবিধান নিয়ে এত আলাপ হলো আওয়ামী লীগ আমাদের, সংবিধানই মূলত রাষ্ট্রকে ফেসিবাদী কাঠামোর দিকে নিয়ে যায়। এই সংবিধানটা আগের মতোই আছে, কোনো পরিবর্তন হলো না। আরো কষ্টের ব্যাপার হচ্ছে যে ধরেন আওয়ামী লীগ আমলে যারা এই কথাগুলো বলতেন তারা এখন অনেকে ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেছে। যেমন ধরেন নুরুল হক নূর, জোনায়েদ সাকি, পার্থ। বিএনপি সরকার শুরুতেই একটা ভুল করছে, যেটাকে বাংলা ভাষায় বিসমিল্লাহ গলত বলে। এটা রাষ্ট্রের সঙ্গে জনগণের সঙ্গে তো বেইমানি ঘটে, নিজেদের সঙ্গে নিজেদের বেইমানি। যেমন তার সরকার গঠনের পরেই প্রথমবারের মতো গণভোটকে জুলাই ৭৪ অস্বীকার করেছে এবং দম্ভ ভরে বিএনপির মন্ত্রীরা সংসদে সেটাকে উচ্চারণ করেছে। বিএনপি হিস্ট্রিক্যালি বারবার এইরকম প্রতারণা করে, এটা বিএনপি চরিত্র। ৯০-এর গণঅভ্যুত্থানের পরেও করেছে, গণঅভ্যুত্থান সেটাকে নস্যাৎ করে দিয়েছে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে। একই জিনিস আমরা ২৪-এর পরেও দেখলাম। শেখ হাসিনার কোন নিজের চোখ ছিল না, মোদির চোখ তার চোখ ছিল। মোদির চশমার লেন্স লাগায় সে দেখত। সেখান থেকে আমরা বিএনপি একটা ভিন্ন জেস্টার দেখতেছি, ইটস গুড জেস্টার। এই জন্য তাকে আমাকে ধন্যবাদ দিতে হবে। আমরা একটা আশার আলো দেখেছিলাম, সেই আশার বাতি এখন আবার ধীরে ধীরে নিভে যাচ্ছে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাজারো বজ্রকণ্ঠে ধ্বনিত সেই দেশ বদলের যাত্রায় সাহসী যোদ্ধাদের পাশে ছিল গণতন্ত্রকে ধারণ করা ফেস দ্য পিপল। জুলাইয়ের সহস্র শহীদ, আহত বীর ও সকল যোদ্ধাকে বিনম্র শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। আজকে ৩৬ জুলাই মুখোমুখি স্টুডিওতে আমাদের সাথে আছেন জাহিদ আহসান, জাতীয় ছাত্র শক্তির সভাপতি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জাহিদ, আমরা শুরুতেই আপনার রাজনৈতিক দিকটা নিয়ে একটু আলোচনা করি। এই যে ফ্যাসিবাদের আমলটা গেল, রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার সেই সংগ্রামের দিনগুলো আসলে কেমন ছিল? আপনাকে কিভাবে বদলে দিল? সংগ্রাম মানুষকে বদলে দেয়, একই সঙ্গে কোনো কোনো পরিস্থিতি মানুষকে সংগ্রামী হিসেবে গড়ে তোলে। আমাকে বদলে দিয়েছে বা আমাকে রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ করেছে আমার জীবনে প্রত্যক্ষ কয়েকটা ঘটনা। এমনিতে ছোটবেলা থেকে আমার স্বজনদের মধ্যে, আমার প্রতিবেশীদের মধ্যে যারা স্পেসিফিক্যালি বিএনপি এবং জামাত করত, তাদের উপরে হওয়া বিভিন্ন রকমের নির্যাতন আমি একদম স্বচক্ষে দেখেছি। তারা বাড়ি ঘরে থাকতে পারেন নাই, পরিবারকে সময় দিতে পারেন নাই, তাদেরকে একের পর এক মিথ্যা মামলায়, যে কর্ম চারপাশেও তিনি ছিলেন না সে সকল মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে, পরিবারের উপর আক্রমণ করা হয়েছে। এইটা একদম শৈশব থেকে আমাকে আওয়ামী বিরোধী বা আওয়ামী লীগের যে রাজনৈতিক কালচার সেটার বিরোধী হিসেবে একটা মানসিকতা ডেভেলপ করেছে। এরপরে বিশ্ববিদ্যালয়ে আসার পরে এই ঘটনাগুলো আমি আরো খুব কাছ থেকে দেখার সুযোগ পাই। যেমন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমার কাছে প্রথমত খটকা লাগে যে আমি বিশ্ববিদ্যালয়ের হলে থাকবো, এটা আমার অধিকার, এবং সেটা কোথায় থাকবো না থাকবো, এখন থাকবো না পরে থাকবো, এটা ডিল করব প্রশাসনের সঙ্গে। কিন্তু আমি দেখলাম ছাত্রলীগের এক ভাই এগুলো ডিল করতেছেন। তিনি বলছেন যে কে থাকবে কে না থাকবে, কোন কোন টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে আমি থাকতে পারবো না থাকতে পারবো। এবং এরপরে দেখলাম এই মাত্র ১ বছরের একাডেমিক সিনিয়র, কোনো কারণে সে আমার চেয়ে ১ বছর উপরে, একটা ইয়ার উপরে, সে এসে আমাকে মা বাবা তুলে গালি দিচ্ছে, স্টাম্প নিয়ে আসতেছে পিটাইতে, এবং পুরো ক্যাম্পাস জুড়ে তারা একটা ভিন্ন সকল রকমের একাডেমিক রুলস এর বাইরে একটা ভিন্ন রুলস, একটা ভিন্ন দুনিয়া তৈরি করতেছে। এইটা আমার কাছে মনে হলো যে এটা তো কোনো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হইতে পারে না, এবং ছাত্রলীগের পরিবেশটা নষ্ট করতেছে। এবং আমি খুব ট্রমাটাইজড থাকতাম যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে এসেছি। আমি সূর্য সেন হলে থাকতাম, কিছুদিন ছিলাম, পরে হল ছেড়ে দেওয়া লাগছে। ধরেন গেস্ট রুম ছিল, গেস্ট রুমে যখন আমাকে, আমার বন্ধুদেরকে অবর্ণনীয় ভাবে মা বাবা তুলে গালিগালাজ করা হতো, আমার কোনো কোনো বন্ধুদেরকে আমি দেখছি চোখের সামনে চড়থাপ্পড় দেওয়া হতো, স্টাফ নিয়ে আসা হতো, রড নিয়ে আসা হতো। তো এই গেস্ট রুম শেষ হওয়ার পরে ওরকম রাতে আমি
1-2 ঘন্টা একদম ট্রমাটাইজ হয়ে এক জায়গায় ঝিম মেরে বসে থাকতাম। পৃথিবীর কোনো কিছু চিন্তা করতে পারতাম না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগতো না। এইটা একটা জিনিস। জাহিদ, এটার কি কোনো স্পেসিফিক কারণ ছিল নাকি অকারণে যে আপনারা বসে আছেন ওনারা এসে মানে আমি তো হামলা বললাম করছেন? যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তৈরি করা একটা ভিন্ন জগৎ ছিল, তাদের কিছু রুলস এন্ড কন্ডিশন ছিল। আচ্ছা। যেমন ধরেন আমি একটা গল্পের কথা বলি। কোন একদিন আমার মনে আছে বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমি আমার মায়ের সঙ্গে ফোনে কথা বলতেছিলাম, মা কল দিয়েছে। তো আমার হলের একজন সিনিয়রের সঙ্গে আমার তখন দেখা লাইব্রেরির সামনে। তো এক হাতে ফোন আম্মার সঙ্গে কথা বলতেছি, আর এক হাতে তার সঙ্গে হ্যান্ডশেক করেছি। এখন তাদের রুল হচ্ছে, নিয়ম হচ্ছে যে তুমি যখন কোন একজন সিনিয়রের সঙ্গে সালাম দিবা বা হ্যান্ডশেক করবা, তখন তুমি 2 হাত দিয়ে করবা, এক হাত অন্য কোনো কাজে ব্যস্ত রাখতে পারবা না। কিন্তু আমার মা তো আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান। আমি আম্মার সঙ্গে ফোনে কথা বাদ দিয়ে তার সঙ্গে হ্যান্ডশেক করবো, এটা আমার ভালো লাগে না। এরকম অনেকগুলো ঘটনা আছে, এটা বললে আরো অনেক সময় যাবে। আমার বন্ধুদের সঙ্গে অনেকগুলো ঘটনা ঘটে যাবে দেখেছি। তখন আমার মনে হয়েছে ক্যাম্পাসে এটা চলতে পারে না, এটা প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদ করতে গিয়ে তখন বিশ্ববিদ্যালয়ে যারা প্রতিবাদ করতো, তখন এটা খুব ছোট স্কেলে ছিল, অল্প কয়েকজন মানুষ প্রতিবাদ করতো, তাদের সঙ্গে পরিচয়, তাদের সঙ্গে পথ চলা। আরেকটা ঘটনা আমাকে পুরোপুরি রাজনৈতিক বানানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেটা হলো আবরার ফাহাদের শাহাদাত। 2019 সালের 7 অক্টোবর আবরার ফাহাদকে বুয়েটের শেরে বাংলা হলে পিটিয়ে মেরে ফেলা হয়। কিভাবে এবং এই ধরেন সে বাংলাদেশের স্বার্থ নিয়ে ফেসবুকের স্ট্যাটাস দিয়েছে, যেটা আবার আওয়ামী লীগের যে রাজনীতি বা আওয়ামী লীগের যে ইন্ডিয়ার সঙ্গে ডিলিং এর প্রপোজাল, সেটার বিরোধী। এই জন্য তাকে ডেকে নিয়ে পিটায়, সারা রাত পিটায় মেরে ফেলা হলো। এই যে আবরার ফাহাদকে পিটায় মেরে ফেলা হলো, এরকম ঘটনা আমি ক্যাম্পাসে দেখছি। ধরেন কেউ একজন আওয়ামী লীগের বিরোধী, শেখ হাসিনার বিরোধী কোন একটা কথা বলেছে বা ফেসবুকে লিখেছে, বা ইভেন বন্ধুদের যে মেসেঞ্জার গ্রুপ সেইখানে SMS করেছে, এরপরে তাকে পেটানো হয়েছে, এবং কিন্তু সে মারা যায় না, ভাগ্যক্রমে বেঁচে গেছে। আবরার ফাহাদ শহীদ হয়ে গেছেন। তো এই আবরার ফাহাদের শাহাদাতের পরে আমার একসময় কি মনে হয়েছে, যখন এই ঘটনাটা আমার মনের মধ্যে প্রভাব ফেলছে, যে না, এর আগে আমি ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করতাম পলিটিক্যাল, তখন মনে হলো যে না, আমি এখন থেকে একদমই পার্টিজান পলিটিক্স করবো। তখন থেকে ছাত্রলীগের পরিষদ তখন ক্যাম্পাসে ছিল, তারাই একমাত্র ক্যাম্পাসে ভিজিবল প্রতিবাদী ফোর্স ছিল। ছাত্রদল এবং শিবির ছিল, কিন্তু তারা ক্যাম্পাসে ওই অর্থে তখন তাদের উপর যে দমন নিপীড়ন, সেজন্য ওই অর্থে ভিজিবল ফোর্স হিসেবে অ্যাক্ট করতে পারতো না। ছাত্রলীগের পরিষদ তখন অল্প, গুটি কয়েক মানুষ, 10-20 জনের বেশি না, তারাই প্রতিবাদ করতো। তো সেইখানে যুক্ত হওয়া, তো এই সকল ঘটনা, এবং এটা একদিনের, দীর্ঘদিন ধরে আমার চারপাশে ঘটে যাওয়া ঘটনার মাধ্যমে মূলত আমার মধ্যে এরকম একটা মেন্টাল ডেভেলপমেন্ট আসছে যে এভাবে চলতে পারে না। এটা শুধু শুধু গেস্টরুম না, শুধু আমরা ফাদার শাহাদাত না, আরো চতুর্পাশে যা কিছু চলতেছিল, যা কিছু দেখতেছিলাম। ধরেন আমরা দেখলাম যে ভারতে যখন NRC-CAA হয়, তখন NRC-CAA এর বিরুদ্ধে আমরা কয়েকজন প্রতিবাদ করলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখন এটা একটা বৈশ্বিক প্রতিবাদ, যে পৃথিবীর যেখানে অনাচার চলবে, অবিচার চলবে, জুলুম চলবে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। এটা মানুষের বেসিক হিউম্যান রাইটস। তো এইটার ফলে আমরা দেখলাম যে ডাকসু ভবনে গিয়ে তখন রানিং ডাকসুর ভিপি নুরুল হক নূর সহ বাকিদের উপরে খুবই মানবতার হামলা করা হলো, 2 জনকে দোতলা ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো। এই সকল ঘটনা দীর্ঘদিন ধরে একের পর এক দেখার ফলে একসময় গিয়ে মনে হয়েছে যে পৃথিবীতে আরো অনেক কিছু করতে পারবো, পৃথিবীতে আরো অনেক কিছু করার যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু ওই সময় নিজের চোখের সামনে জরুরি কাজ ছিল এগুলোকে রেজিস্ট করা, এই আর কি। জাহিদ, আওয়ামী লীগের আমলের আপনার চোখে দেখা এমন কোন ঘটনা আছে যেটা আপনি আজও ভুলতে পারেননি? এরকম ঘটনা আসলে অনেক আছে, ভুরি ভুরি আছে। একটা ঘটনা এই মুহূর্তে এই স্টুডিওতে বসে মনে পড়তেছে, সেটা হলো 2018 সালের যে নির্বাচন, যেটা রাতে হয়ে গেছিল। ওই নির্বাচনের সময় তখন আমি কেবলই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছি, আমাদের ক্লাস তখন শুরু হয় নাই। নির্বাচনটা 30 ডিসেম্বর বা এরকম সময় ছিল, আমি যদি ভুল না করি। তো আমাদের যেখানে গ্রামে বাড়ি, এর পাশে হচ্ছে আমাদের জেলার যিনি বিএনপির সেক্রেটারি ছিলেন, তার বাড়ি। তো তাকে কেন্দ্র করে, তাকে ঘিরে আমাদের ওই এলাকায় একটা বিএনপির বলয় তৈরি হয়েছে, যারা বিএনপির রাজনীতি করতেন। ওই ব্যক্তি আবার আমার বাবার কাজিন ছিলেন, আমার সম্পর্কে চাচা হন। তো ওই 18 সালের নির্বাচনের আগে তিনি মারা গেছেন, কিন্তু ওই তাকে ঘিরে একটা বলয়, একটা কেন্দ্র আমাদের বাড়ির পাশের আশেপাশের এলাকাতে একটা বিএনপি কেন্দ্রিক তাকে নেতা মেনে তৈরি হয়েছে। তো ওই সময় আমাদের থানার একজন SI ছিলেন, তিনি ওই সময় যেটা করলেন, আমি দেখলাম ইলেকশনের দিন সকালে মানুষ তো কেন্দ্রে যাচ্ছে না ভোট দিতে, সবাই আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা যারা ইয়াং ছিলাম, আরো মানুষজন, কেউ কারো ভোট দেওয়ার আগ্রহ নাই। এর মধ্যে সেই SI তিনি যেটা করলেন,
তিনি সকল বাড়ি থেকে কে কোনো এককালে বিএনপি করেছে, হয়তো ভয়ে, নির্যাতনের ডরে, মামলার ভয়ে ওই সময় বিএনপির কোনো কার্যক্রমে তিনি যুক্ত না, কিন্তু কোনো এককালে বিএনপির মিছিলে গেছেন, এরকম যে কোনো এক ব্যক্তি, বা ওই যে আমার যে চাচার কথা বললাম, আমার বাবার কাজিন, তার সঙ্গে একটু ঘনিষ্ঠতম সম্পর্ক ছিল, হ্যাঁ। এদের সবাইকে ধরে নিয়ে যাচ্ছিলেন। এখন ধরে নিয়ে যাচ্ছেন, এটা একটা ব্যাপার। ধরে নিয়ে যাওয়ার উদ্দেশ্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য না। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যদি 5,000 টাকা দেয় তাহলে ছেড়ে দেয়। একজনকে ধরবে, জনপ্রতি 5,000 টাকা দিবে, আবার ছেড়ে দিবে। তো এরকম এক ব্যক্তি আমার মনে আছে, উনি কৃষক মানুষ, একদম কৃষক মানুষ, গ্রামে আর কয় টাকা ইনকাম করেন, ওই 5,000 টাকা দিয়ে তার পুরো মাসের বাজার হয়। তো সেই ব্যক্তির সঙ্গে আমার ওই চাচার একটু ঘনিষ্ঠতম সম্পর্ক ছিল, এটা সত্য। তো সেই ব্যক্তিকে বাড়ি থেকে তার মানে কন্যা, তার স্ত্রী, তার পুত্রবধূদের সামনে থেকে তুলে নিয়ে গেল। তো ওই ব্যক্তি খুবই আহাজারি করতেছিল। আমি তখন দাঁড়ানো, আমি তখন একদমই, আমার বয়স তখন 18-19 বছর, আমি বিশ্ববিদ্যালয়ে কেবল চান্স পেয়েছি। তো আমি দেখলাম যে ওই বেচারার স্ত্রী, ওই বেচারার পুত্রবধূ, ওই বেচারার কন্যা, মানে সকল বাড়ির মেয়ে মানুষেরা ওই পুলিশের, ওই এসআই কে একদমই প্রায় পায়ে পড়ে বলছে যাতে না নিয়ে যায়। ওনারা জানতেন যে ওনাকে 5,000 টাকা দিলে ছেড়ে দিবে, কিন্তু ওনাদের কাছে 5,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই, কৃষক মানুষ। তারপর তাকে ছাড়লো না এবং তাকে এক রকম মারধর করে তুলে নিয়ে গেল। পরবর্তী ওনারা অনেক কষ্ট করে 5,000 টাকা জোগাড় করে দিয়েছেন, এরপর ছেড়ে দিয়েছে। এইরকম ঘটনা ওই এক সকালেই আমি একাধিকবার দেখেছি। তখন আমি বিশ্ববিদ্যালয়ে আসিও নাই, আমি রাজনীতি করব এমন কোনো উদ্দেশ্য ছিল না, আমি তখন কোন রাজনৈতিক দলের সঙ্গে বিন্দুমাত্র সম্পৃক্ত না। কিন্তু আমি দেখলাম যে মানুষদেরকে তুলে নিয়ে যাচ্ছে, এবং ওই পুলিশ মূলত সরকার যে একটা নিশিরাতে ইলেকশন করতেছে, ওই ইলেকশনটাকে সেটা উপলক্ষ হিসেবে নিয়েছে নিজের টাকা করি কামাই করা। তো এই ঘটনাগুলো আমার মধ্যে মাঝে মধ্যে খুব নাড়া দিত, যে কেন এই লোক কি অপরাধ করছে। সে বিএনপিও করতে পারে, বিএনপি তো নিষিদ্ধ কোনো দল ছিল না, সে বিএনপির কোন একজন নেতার সঙ্গে তার ঘনিষ্ঠতম সম্পর্ক থাকতে পারে। ওই ব্যক্তি তো আমার বাবারও কাজিন ছিলেন, তার সঙ্গে তো আমাদের পারিবারিক সম্পর্ক ছিল, আমি তার বাড়িতে ভোট খেয়েছি, তিনি আমাদের বাড়িতে এসেছেন, তাহলে আমাকে ধরে নিয়ে যাবে। তো এইগুলো ধীরে ধীরে আমার মেন্টাল ডেভেলপমেন্ট করছে যে এইটা একটা কোনো ডেমোক্রেটিক স্টেট হইতে পারে না। যে মাদ্রাসার ছাত্র হিসেবে রাজনীতিতে আসার পথটা আসলে কিভাবে বেছে নিলেন বা কেমন উপলব্ধি করছেন এখন? এটা আমাদের পলিটিক্যাল কালচারের একটা অংশ ছিল যে আপনি দেখবেন মোটামুটি 2011 থেকে 13 এর পরে, ওয়ারান টেররের পরে বা 13 সালে শাহবাগ আন্দোলনের পরে টুপি দেখলে, দাড়ি দেখলে বা এরকম ইসলামের যে বেসিক চিহ্ন বা বেসিক কর্ম, বেসিক প্র্যাকটিস, এগুলো যারা করে তাদেরকে জঙ্গি বলা, বাংলাদেশের প্রেক্ষাপটে শিবির বলা, এটা একটা কালচার, একটা প্র্যাকটিস আওয়ামী আমলে পুরো দমে চলেছে। এবং এটা বলাটার চেয়ে মুশকিল হচ্ছে এটা বলে তার সকল মানবাধিকার হরণ করা হতো। ধরেন আমরা ক্যাম্পাসে কি দেখতাম, যে কোনো একটা ছেলেকে যদি কোনোভাবে শিবির হিসেবে প্রমাণ করা যায়, তাহলে ওর উপরে সকল রকমের হামলা, ওর নামে কয়েকটা মিথ্যা মামলা, এটা দেওয়াটা এক রকমের জায়েজ হয়ে যেত। এটা আমরা দেখেছি। তো মাদ্রাসায় পড়ে এসে আমাদের জন্য বা পার্সোনালি আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে এইরকম শিবির হিসেবে ট্যাগ খাওয়া। আমি জীবনে কোনোদিন শিবির করিনি। আবার ধরেন কোন একজন ব্যক্তি শিবির করলেও আপনি তার সকল মানবাধিকার হরণ করতে পারেন না, কোন একজন ব্যক্তি শিবির করতেই পারে। তো আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে মাদ্রাসায় পড়ে এসেছি এবং মাদ্রাসায় পড়ে বিশ্ববিদ্যালয়ে এসে আবার রাজনীতি করছি, আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি, ছাত্রলীগের বিরুদ্ধে প্রোটেস্ট করতেছি। ওই মুহূর্তে এটা খুব কঠিন ছিল। এবং এই যে বললাম যে যদি কোনোভাবে ট্যাগ দেয়া যায় তাহলে তার উপর থেকে সকল রকমের মানবাধিকার হরণ করা একেবারে জায়েজ হয়ে যেত। এটাকে জর্জ আগাম্বেন বলেন হোমোসেকার, যে যেই সকল মানুষদেরকে মেরে ফেলা জায়েজ, যাদেরকে মেরে ফেললে কেউ কিছু বলবে না। আপনারা দেখছেন যে 2013 সালে 5ই মে শাপলা চত্বরে এতজন মাদ্রাসার ছাত্র এবং উস্তাদকে মেরে ফেলা হয়েছে। এর পরের দিন বাংলাদেশে কোনো পত্রিকাটাকে হেডলাইন বানায় নাই। এমনকি প্রথম আলো 6 বছর পরে এসেও 2013 সালে এই হত্যাকাণ্ডের পরে 19 সালেও এসে লিখছেন যে 5ই মে ছিল হেফাজতের তাণ্ডব। তো এইরকম ভাবে এই যারা ইসলামের বেসিক নিয়মকানুন মানেন, মাদ্রাসায় পড়েন, আমরা যাদেরকে হুজুর বলি, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার ছাত্র, তাদেরকে এরকম মেরে ফেলা জায়েজ ছিল। তো এরকম একটা পরিস্থিতির মুখোমুখি আমাদেরও হইতে হয়েছে। তবুও আমাদের একটা মনোবল ছিল যে আমরা খারাপ কিছু করতেছি না, অন্যায় কিছু করতেছি না, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতেছি। এই মনোবলটা আমাদেরকে বারবার অনেকবার অনেক বিপদে পড়ার পরেও শক্ত করে তুলছে। তো ফলত আবার ধরেন বিশ্ববিদ্যালয়ে এসে
এটা বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব এভাবে ডেভেলপ করছে যে মাদ্রাসার ছাত্ররা যেন একটু সেকেন্ড ক্লাস সিটিজেন। যেমন আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, এর মধ্যে আমার একজন সরাসরি শিক্ষক আছেন, ইতিহাস বিভাগের মেজবা কামাল ছিলেন। তিনি কোন এক বক্তৃতায় 2017, 18 বা 19 সালের দিকে বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উচ্চতর মাদ্রাসা হয়ে যাচ্ছে, মানে মাদ্রাসার ছাত্ররা একটু বেশি করে চান্স পাওয়া শুরু করলো। এখন এই চান্স তো তারা পরীক্ষা দিয়ে পাচ্ছে। একজন স্কুল কলেজ থেকে পড়ে আসা স্টুডেন্টও যেই পরীক্ষা দেয়, মাদ্রাসা থেকে পড়ে আসা ছেলেটাও একই পরীক্ষা দেয়। তারা কে কম বেশি চান্স পাবে, কে বেশি চান্স পাবে, এটা তো কোনো স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনি এটাকে মূল্যায়ন করতে পারবেন না। তো বললো যে উচ্চতর মাদ্রাসা হয়ে গেছে। এটার মানে হইতেছে যে কেন মাদ্রাসার ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে, এটা সহ্য না হওয়া। এই সহ্য না হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়ে এসে যে সকল সুযোগ সুবিধা, যে সকল ফেসিলিটিস পাওয়ার দরকার একজন ছাত্রের, সেইখানে মাদ্রাসার ছাত্ররা একটু পিছায় পড়তো। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্লাবগুলো আছে, কালচারাল ক্লাবগুলো, এই ক্লাবগুলোতে কেউ টুপি দাড়ি নিয়ে ওই অর্থে ক্লাবগুলোতে পার্টিসিপেট করতে পারতো না। এখন অবস্থা ওরকম নাই। আওয়ামী লীগ আমলে ওই অবস্থা ওইরকম ভাবে পারতো না। তো ফলত এইরকম যে মনস্তত্ত্ব ডেভেলপ করেছিল মাদ্রাসার ব্যাপারে, সেটার মুখোমুখি সেটাকে ফেস করে আমাদের আগাইতে হয়েছে। এটা একটু কঠিন ছিল, সংগ্রামী ছিল, কিন্তু গেলাম আর কি। জাতীয় ছাত্র শক্তির সভাপতি হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এখন কি আপনার কাছে? একটা নতুন সংগঠন যেটার বয়স 1 বছর সর্বসাকুল্যে, এরকম একটা সংগঠনের নেতৃত্ব দেওয়া এটা আসলে কঠিন। এবং অভ্যুত্থানের পরবর্তী সময়, অভ্যুত্থানের পরে পুরো পলিটিক্যাল কমিউনিটিতে একটা অস্থির অবস্থা বিরাজ করে। এটা পৃথিবীর সকল জায়গাতেই হয়, এটা নতুন করে বাংলাদেশে এসে তা না। তো সেই অভ্যুত্থানের কমিউনিটিকে কেন্দ্র করে একটা ছাত্র সংগঠন, সেটাকে নতুন করে তৈরি করা, একটা বড়, এইটাই একটা বড় চ্যালেঞ্জ। এর চেয়ে বড় চ্যালেঞ্জ আসলে নাই। এবং ধরেন এখানে অভ্যুত্থান যারা করেছেন, সারা দেশে ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে, সে সকল ছাত্রদেরকে আবার পুনরায় ঐক্যবদ্ধ করা, তাদেরকে রাজনৈতিক ভিশন দেখানো এবং এই রাজনৈতিক ভিশনকে ঠিক রেখে চলা, এটা একটা টাফ জব ছিল আমার জন্য। আবার সংগঠন এক জিনিস, অভ্যুত্থান আর এক জিনিস। অভ্যুত্থান মানুষ করে, অভ্যুত্থানে এসে মানুষ জীবন দেয়, মানুষ প্রোটেস্ট করে, কিন্তু সাংগঠনিক রাজনীতি একটা কাঠামোকে কেন্দ্র করে, কাঠামোর উপরে ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, কাঠামোর উপর ভিত্তি করে চলে, সেটা তৈরি করা এবং সেটার উপরে ইস্তেকামাত থাকা, এটা একটা কঠিন কাজ ছিল। আবার ধরেন অভ্যুত্থানের পরে আমরা তো আগে থেকে পলিটিক্যাল, কিন্তু আমরা আরো বেশি পলিটিক্যাল হয়ে উঠি, আমরা একটা সংগঠন তৈরি করি। এটা পুরনো রাজনৈতিক দলগুলো চায়নি, তারা বিভিন্নভাবে নানা পদে পদে বাধা দিয়েছে। এটা গল্পটা অনেক বড়। সেই সকল বাধা অতিক্রম করে, সেই সকল ঝুঁকি মাথায় নিয়ে এরপর সংগঠন তৈরি করা, এটা একটা টাফ জব ছিল, যেটা এখনো চলছে। আসলে সারা দেশে সংগঠন বিস্তৃত হচ্ছে, কলেবর দিনে দিনে বড় হচ্ছে, এদের সবাইকে ঐক্যবদ্ধ রাখা, একটা ভিশনে পরিচালিত করা, এটা একটু টাফ জব আর কি, চলতেছে আর কি। জেল বা নির্যাতনের সময় এমন কি কোনো মুহূর্তে এসেছে যখন মনে হয়েছে যে আমি আসলে আর পরিবারের কাছে ফিরতে পারবো না? আবরার ফাহাদের 3য় শাহাদাত বার্ষিকীতে 2022 সালে 7 অক্টোবর আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী, তখন আমরা প্রত্যেক বছরই আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীর দিন স্মরণ সভা করতাম। তো ওই বছর ওই দিন শুক্রবার ছিল, জুম্মার পরে দুপুর 3টার দিকে আমাদের স্মরণ সভা ছিল রাজু ভাস্কর্যে। আমাদের পরিকল্পনা ছিল আমরা রাজু ভাস্কর্যে একটা ছোট্ট স্মরণ সভা করব, করে এখান থেকে মিছিল নিয়ে পলাশী চত্বর পর্যন্ত যাব। তো আমরা রাজু ভাস্কর্যে যখন সবাই আসতেছে, আমরা প্রোগ্রামটাকে গোছাচ্ছি, ব্যানার লাগাচ্ছি, একটা ফটো এক্সিবিশনের প্ল্যান ছিল আমাদের, ওইটাকে যখন রেডি করছি, ঠিক সেই মুহূর্তে ছাত্রলীগ আমাদের উপর হামলা করে। এবং আমার তখন কাঁধে একটা ব্যাগ ছিল, ব্যাগে আমার ল্যাপটপ ছিল, ব্যাগে অনেকগুলো বই ছিল। আমার প্ল্যান ছিল যে আমি প্রোগ্রামটা শেষ করে লাইব্রেরিতে পড়তে যাবো, আমার একটু নিজের একটা লেখার কাজ চলতেছিল। তো আমার ব্যাগটা একটু ভারী ছিল। তো ছাত্রলীগ হামলার পরে আমরা প্রথম দিকে প্রতিরোধ করি, সেই ভিডিওগুলো এখন আছে। তো এরপরে ছাত্রলীগ তো অনেক, আমরা সংখ্যা কম, না পেরে আমরা সবাই যার যার মতো করে নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিই। আমার কাঁধে যেহেতু একটা খুবই ভারী ব্যাগ ছিল, আমি খুব দ্রুত এখান থেকে প্রস্থান করতে পারিনি। একদম ছাত্রলীগ, আমার মনে আছে যে এক পাশে সোহরাওয়ার্দী উদ্যানের দেয়াল আর 3 পাশে ছাত্রলীগ, 30-40 জন এসে হামলা করলো। একদম যার হাতে যা ছিল, কার হাতে লাঠি, কার হাতে হকি স্টিক, কেউ কোনো কিছু না পেয়ে হাত পা দিয়ে। তো আমি ওইখানে একরকমের বেহুশ হয়ে গেলাম। পরে ছাত্রলীগ চলে যাওয়ার পরে আমার বন্ধুরা, কমরেডরা যারা ছিলেন,
তারা আমাকে ধরে নিয়ে যায় ঢাকা মেডিকেলে। তো এখানে আরো অনেকে আহত ছিল, আমি একা আহত হয়েছি তা না। এখনকার এমপি আখতার হোসেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, তারাও ওই দিন আহত হন আর কি। তো আমি যাওয়ার পর আমাকে একটু পেইন কিলার দেয়। তো একটু পরে ছাত্রলীগ এসে আরেক দফা হামলা চালায়। তখন আমি এক্সরে রুমে, আমার মাথায় প্রচন্ড আঘাত ছিল, হসপিটালে? হ্যাঁ পায়ে প্রচন্ড আঘাত ছিল। তো আমার ওই পাটা এখনো পুরোপুরি ঠিক হয় না, আমি অনেকক্ষণ হাঁটলে এখনো পায়ে ব্যথা হয়। মানে আপনাদেরকে নিয়ে যাওয়া হলো ঘটনাস্থল থেকে, হসপিটালে হসপিটালে অ্যাডমিট হলেন? হ্যাঁ, আমরা ওইখানে চিকিৎসা নিচ্ছি। চিকিৎসা নিচ্ছেন, আমি আর তখন এক্সরে তখনই, রুম, হ্যাঁ, আমি তখন এক্সরে রুমে ছিলাম, আমার এক্সরে চলছে। হসপিটালে এসে হামলা তখন চালানো। ছাত্রলীগের তখন ঢাকা ইউনিভার্সিটির সেক্রেটারি ছিল তানভীর হাসান সৈকত, এখন জেলে আছে। সৈকত তার দলবল নিয়ে এসে আমাদের উপর আরেক দফা হামলা চালায়। আমি তখন চিকিৎসা নিচ্ছিলাম আর কি। তো হামলা চালায়, এরপরে পুলিশ আসে। পুলিশ এসে আবার সবাইকে গ্রেফতার করে নিয়ে যায়। আমি তখন প্রথম দফায় সবাইকে নিয়ে যায়, আমাকে নেয় না। আমি তখন একদম স্ট্রেচারের অবস্থায় বেহুশ হয়ে পড়া। আমি টের পাই নাই যে আমার বাকি ভাইদেরকে সবাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ নিয়ে গেছে। কিছুক্ষণ পর আমার একটু হুশ হয়, তো পাশে একজন আনসার ছিলেন, তাকে জিজ্ঞেস করলাম বাকিরা কই, বসে পুলিশ নিয়ে গেছে। তো আমি তখন চারপাশে কাউরে দেখতেছি না, আমার মোবাইলটা ভেঙে ফেলা হয়েছে। আমার পকেটে তখন মানে আমার পাঞ্জাবিটা খুলে আমাকে ইনজেকশন দেওয়া হয়েছে, আমার সঙ্গে আমার মানি ব্যাগ নেই, মানে আমার কাছে কোনো টাকা পয়সাও নেই। তো আমার তখন মনে হয়েছে যে আসলে আমি কি করবো, বাইরে ছাত্রলীগ স্লোগান দিচ্ছে, আমি শুনতেছি কানে। একটু পরে এসে পুলিশ বললো ভাই যেতে হবে। আমি তখন একদমই প্রায় বেহুশের মতো অবস্থায়। তখন মনে হয়েছে যে আসলে কই নিয়ে যাচ্ছে, কই নিয়ে যাবে। ধরেন তখন আমাদের কানে আয়নাগরের স্মৃতি আছে, আয়নাগর সম্পর্কে আমরা জানি। তখন আমরা গুম নিয়ে অলরেডি ইতিমধ্যে অনেক কাজ করেছি গুম পরিবারের সঙ্গে। তখন আসলে ভাবতেছিলাম যে কই নিয়ে যাবে, কি করবে, আম্মার সঙ্গে দেখা হবে কিনা। আমার মা অনেক অসুস্থ, আমার বাবা নেই। আমার মা 2019-20 সাল থেকেই অনেকগুলো বার্ধক্যজনিত কারণে অনেকগুলো রোগে জর্জরিত। তখন মনে হচ্ছে আম্মার সঙ্গে কথা বলা দরকার। তখন আবার পুলিশ নিয়ে যায়, এরপরে অনেকদিন জেলে ছিলাম, অনেকগুলো মিথ্যা মামলা দেয় আর কি। তখন মনে হয়েছিল যে আসলে কই নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাবে। আমার মনে তখন ভয় ছিল যে বাকি সবাইকে যখন আগে নিয়ে যাওয়া হয়েছে, আমাকে তো চাইলে তখন নিতে পারতো। আমাকে নেয় নাই, তার মানে হয়তো আমাকে নিয়ে ভিন্ন কোনো প্ল্যান আছে কিনা, তাদেরকে এক জায়গায় নিবে, আমাকে আরেক জায়গায় নিবে। এইটা একটা খুবই টাফ মোমেন্ট ছিল আর কি। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হলো। এই আন্দোলনটাতে সফলতা কতটুকু আর ব্যর্থতা কোনটা দেখছেন আপনি? দেখেন, সবগুলো অভ্যুত্থানের পরেই বা সবগুলো বিপ্লবের পরেই কিছু পাওয়া কিছু না পাওয়া থাকে। ধরেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, এত মানুষের আত্মত্যাগ, এত মায়েদের বোনদের সংগ্রাম, এরপর আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। কিন্তু আমাদের যতগুলো আশা ছিল নিজেদেরকে একটা স্টেট হিসেবে ডেভেলপ করা, এটা তো আমরা করতে পারিনি 1971 পরে। তো এটা সবসময় থাকে। 24-এর পরেও আমাদের যত আশা আকাঙ্ক্ষা ছিল বা যে জন্য মানুষ রাস্তায় নেমে আসলো, তার অনেক কিছু পূর্ণ হয়নি। কিছু জায়গাতে আমরা কিছুটা সফলতা পেয়েছি। রাজনৈতিক কালচারে একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সবগুলো দলই নিজেদেরকে আর পুরাতন রাজনৈতিক ধারায় রাখতে চান না, নিজেদের মধ্যে একটু পরিবর্তন আনতে চান। এটা একটা গুড জেস্টার আমি বলবো। আবার ধরেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে টর্চার কমে গেছে, এরকম অনেকগুলো জায়গাতে পরিবর্তন হয়েছে। কিন্তু মেজর যে পরিবর্তনগুলো দরকার ছিল, যেটাকে আমরা রিফরমেশন বলি, সংস্কার বলি, সেই জায়গাতে কোনো পরিবর্তন হয়নি। খুবই দুঃখের সঙ্গে আজকে বলতেছি যে ধরেন যেই সংবিধান নিয়ে এত আলাপ হলো আওয়ামী লীগ আমলে, এই সংবিধান দিয়ে একটা রাষ্ট্র চলতে পারে না। সংবিধানই মূলত রাষ্ট্রকে ফেসিবাদী কাঠামোর দিকে নিয়ে যায়। সেই সংবিধানটা আগের মতোই আছে, কোনো পরিবর্তন হলো না, সংবিধান পুনর্লিখন হলো না। আরো কষ্টের ব্যাপার হচ্ছে যে ধরেন আওয়ামী লীগ আমলে যারা এই কথাগুলো বলতেন, তারা এখন অনেকে ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেছে। যেমন ধরেন নুরুল হক নূর, জোনায়েদ সাকি, পার্থ, এরা সবাই বলতেন যে এই সংবিধান দিয়ে চলবে না, আমাদের সংবিধানকে রিরাইট করতে হবে। সাকি ভাই দীর্ঘদিন সংবিধান সংস্কারের দাবিতে আন্দোলন করছেন, দীর্ঘদিন ক্যাম্পেইন করছেন। এবং আমরা যারা ছোট, আমরা যারা ঢাকা শহরে এসেছি 2013 পরবর্তী সময়, তখন এসে আমরা এদেরকে দেখে দেখে শিখছি যে আসলে এই রাষ্ট্রের সমস্যা কি, এদের মুখ থেকে শুনেছি। তারা এখন আর এই কথাগুলো বলেন না, তারা সবাই একটা প্রতিমন্ত্রিত্বের লোভে বিক্রি হয়ে গেছেন। এটা খুব পেইনফুল আসলে এই অভ্যুত্থানের পরে। যে অভ্যুত্থানের পরে ধরেন অভ্যুত্থানের আগে এই সকল লোকেরা তো কোনো ক্ষমতা তো দূরের কথা, আওয়ামী লীগ আমলে তারা পালায় পালায় থাকতে হয়েছে। আজকে বাসায়, কালকেও বাসায়, পরের দিন এখানে, তারপরের দিন ওখানে। সেই সকল লোকজন একটা প্রতিমন্ত্রিত্বের লোভে এখন আর সে পুরনো লড়াইটা মানে সামলে রাখতেছেন না, পুরাতন লড়াইটা ভুলে গেছেন। ইটস ভেরি পেইনফুল। তো এরকম অনেকগুলো জায়গাতে বিএনপি এসে গণভোট, জুলাই সনদকে একদম ইনকার করলো।
সেটা একটা মুশকিল আসলে। এরকম অনেকগুলো অপূর্ণতা আছে, মিডিয়াগুলোতে এখনো সেরকম রিফরমেশন হয় নাই। তো এরকম অনেকগুলো অপূর্ণতা আছে। কিছু জায়গাতে আবার আশা রাখবার সুযোগ আছে, সেটা হলো যেমন রাজনৈতিক কালচারের পরিবর্তন এসেছে বললাম। আবার ধরেন আমাদের পলিটিক্যাল কমিউনিটি অনেক বেশি বিস্তৃত হয়েছে, মানুষ অনেক সচেতন, এটা সবচেয়ে বড় পাওয়া। কারণ আপনি আগের মতো মানুষকে নয়সে বুঝায় রাখতে পারবেন না, মানুষ এখন সব বুঝে, মানুষ এখন সব দেখে। মানুষ এই যে সালাউদ্দিন আহমেদ সাহেব খুবই তাচ্ছিল্যের সুরে সংবিধান দাঁড়ায় বলছিলেন যে এই গণভোটের প্রশ্ন পড়তে আমার 3 ঘন্টা লাগছে, মানুষের কত ঘন্টা লাগবে? এটা তো আপনি আপনার সিটিজেনদেরকে ছোট করতেছেন, নাগরিকদেরকে। মানুষের যে মেধা, মানুষের যে মর্যাদা, সেটাকে খাটো করতেছে। মানুষ তো এটা পরেই ভোট দিয়েছে। তো মানুষ আসলে এটা বোঝে যে কে তাকে ছোট করে, কে তাকে বড় করে, কে তাকে হিউম্যান ডিগনিটি দেয়, কে তার সেই ডিগনিটিকে কেড়ে নেয়। এটা সবচেয়ে বড় পাওয়া আর কি। যাই হোক, জুলাই গণ অভ্যুত্থানের সময় আপনি কি মাঠে ছিলেন? হ্যাঁ, আমি তো জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই মাঠে। আমরা তো মনে করি যে অভ্যুত্থান তো হলো 24 জুলাই মাসে, কোটা সংস্কার আন্দোলন শুরু হলো 24 জুন মাসের 5 তারিখে। এর আগে থেকেই বরং একটা অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি, একটা অভ্যুত্থানের নেতৃত্ব তৈরি, সেটা একটা দীর্ঘদিনের আন্দোলন, দীর্ঘদিনের চর্চার ফলে হয়। তো আমরা সেই তাগাদাটা, সেই গুরুত্বটা উপলব্ধি করেছি আলহামদুলিল্লাহ অনেক আগে। তো এর আগে থেকেই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি থেকে শুরু করে অভ্যুত্থানের নেতৃত্ব তৈরির যে চর্চা, সেটার সঙ্গে থাকার সৌভাগ্য বা যুক্ত থাকার সৌভাগ্য হয়েছে আর কি। আন্দোলনের সময়টাতে যে প্রত্যাশাগুলো আপনাদের ছিল, জবাবদিহিতামূলক রাষ্ট্র, রাজনৈতিক সংস্কার, এমনকি ন্যায় বিচার, এই 2 বছরে কতটা বাস্তবায়িত হয়েছে বলে আপনি মনে করছেন? না, এই 2 বছরে অনেক কিছুই বাস্তবায়িত হয় নাই, কিছু জায়গাতে বাস্তবায়ন হয়েছে। যেমন দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের কথা আপনি চিন্তা করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাষ্ট্রকে জবাবদিহি করা যেত। ধরেন আপনাদের নিশ্চয়ই মনে আছে, মাইলস্টোন কলেজে যেদিন বিমান দুর্ঘটনা হয়, জি। পরের দিন এইচএসসি পরীক্ষা ছিল। তো ওই রকম ভারাক্রান্ত অবস্থায় তো পরীক্ষা দেওয়া যায় না। তো ওই রাতে, গভীর রাতে একজন ছাত্র উপদেষ্টার, শিক্ষা উপদেষ্টার বাসায় গিয়ে তাকে বুঝায় পরীক্ষা ক্যান্সেল করাইছেন। তো এটা একটা ব্যাপার যে আপনি পিপুলকে অনুভব করতেছেন একদম কাছ থেকে। আবার দেখেন, সারা দেশে যখন বন্যায় পানিতে তলায় গেছে, পুরো মানুষ অস্থির অবস্থায়, ঠিক তখনও বিএনপি শিক্ষামন্ত্রী তিনি পরীক্ষাটা বন্ধ করলেন, স্থগিত করলেন না। দেখলাম ভিডিওতে যে ছেলেরা মেয়েরা একদম কোমর সমান পানি ভেদ করে পরীক্ষা দিতে যাচ্ছে, কেউ গর্তে পড়ে যাচ্ছে, কারো এই হাতের ফাইল কাগজপত্র ভেসে যাচ্ছে। তো এটা হলো মানে খুব ভালো দৃষ্টান্ত যে কোনটার মাধ্যমে, কোন ঘটনার মাধ্যমে রাষ্ট্র পিপুলের সঙ্গে সম্পর্ক রাখে, আর কোনটার মাধ্যমে রাখে না। হ্যাঁ। তো আমরা ওই মাইলস্টোন কলেজের দুর্ঘটনার খবর দেখলাম, আবার ধরেন এখন এসে এই শিক্ষামন্ত্রীর অবস্থাও দেখলাম। তখন ছাত্র প্রতিষ্ঠানরা ছিলেন, তাদের ছাত্রদের সঙ্গে সংযোগ ছিল, তারা এটাকে ফিল করতে পারতেন। এখন এই সংযোগটা নাই আর কি। আর ন্যায় বিচারের ব্যাপারটা হচ্ছে কাঠামোগতভাবে এটাতে আমরা হতাশ। ধরেন বাংলাদেশের আদালতগুলো তো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের পকেটে ছিল। মানে রায় লেখা কোর্টে লেখা হইতো না, রায় লেখা হইতো আওয়ামী লীগের নেতাদের বাসায়, সেই রায় জাস্ট পরে শোনানো হইতো কোর্টের ইজলাসে বসে। তো এরকম কোর্টকে বা বিচারালয়কে দলীয় হস্তক্ষেপ মুক্ত করবার জন্য দীর্ঘদিন ধরে 90-এর দশক থেকে একটা প্রস্তাবনা ছিল যে সুপ্রিম কোর্টের জন্য একটা আলাদা সচিবালয় করতে হবে। সেইটা অন্তর্বর্তীকালীন সরকার মানে অর্ডিন্যান্সটা হলো, কিন্তু বিএনপি সে করলো কি সেটাকে বাতিল করে দিল এবং অনেক গাল গল্প বলেছে যে এটার বিকল্প আমরা কিছু একটা করব। যে কিছু একটা যে কি সেটা আমরা এখনো জানি না, সেটা ওনারাও বলেন নাই, আমরাও কোনোভাবেই শুনি নাই। তো ন্যায় বিচারের আলোচনা যখন আপনি করলেন, তো ফলত আমরা এখানে হতাশ যে এটা তো 90-এর দশকের আলোচনা যে একটা সুপ্রিম কোর্ট সচিবালয় লাগবে, সেটা হলো, ও সেটাকে বাতিল করে দেওয়া হলো। তো এটা একটা মুসিবত আছেন। তো এইরকম মানে একটা যেটাকে বলে ত্রিশঙ্কু দশা আর কি, কোথাও আছে কোথাও নাই, এরকম অবস্থা যে আমরা একটা আশার আলো দেখেছিলাম, সেই আশার বাতি এখন আবার ধীরে ধীরে নিভে যাচ্ছে। জুলাইতে যারা আহত হলেন তাদের চিকিৎসা নিয়ে প্রায় আহাজারি শোনা যায়। আবার অন্যদিকে শহীদ পরিবারগুলো তাদের মানে প্রায় আমরা দেখতেছি যে মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে ক্ষোভ প্রকাশ করছে, আহাজারি করছে। এই ব্যর্থতাটাকে আপনি কাকে দেবেন? এই ব্যর্থতা রাষ্ট্রের, এই ব্যর্থতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের। ধরেন এইখানে যারা জুলাই মাসে আহত হলেন, চোখ হারালেন, পা হারালেন, বা যারা শহীদ হলেন, শহীদ হওয়ার ফলে যে পরিবারগুলো একদমই
নিঃসঙ্গ, অসহায়, সম্বলহীন হয়ে গেল। এই সকল পরিবারকে সম্বলওয়ালা করা, এই সকল পরিবারকে পুনর্বাসন করা, আহত ব্যক্তিদেরকে পুনর্বাসন করা, এই দায়িত্বটা রাষ্ট্রের ছিল। ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমরা এখানে একটা বিশাল ঘাটতি দেখেছি। ইন্টারিম গভর্নমেন্টের সময় যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, আমরা তাকে কখনোই দেখি নাই যে আহতরা যখন বারবার বলছেন যে আমাদের চিকিৎসা হচ্ছে না, আমাদের এইটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, এইখানে ফাইল আটকে যাচ্ছে, ওইখানে ফাইল আটকে যাচ্ছে, তখন ওই স্বাস্থ্য উপদেষ্টা ভদ্রমহিলাকে আমি কখনো দেখিনি, আমি নিশ্চিত অন্যরাও দেখেনি। আবার ধরেন তখন যিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, এই পুনর্বাসনের কাজটার মতো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করে থাকেন, তাকেও এটা নিয়ে খুব বোল্ড হইতে আমরা দেখিনি। আবার ধরেন এখন এই সময় এসে আমরা বিএনপির পক্ষ থেকে, মানে ইন্টারিম গভর্নমেন্টের আমলটা বাদ দিলে বিএনপির পক্ষ থেকে নতুন কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। ফলে রাষ্ট্র এখানে ব্যর্থ। আবার ধরেন একটা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন করা হলো, সেই ফাউন্ডেশন নিয়ে অনেক রকম প্রশ্ন আছে। ফাউন্ডেশন ঠিকভাবে ফাংশন করে নাই, ফাউন্ডেশন এই শহীদ পরিবার আহতদের পুরোপুরি দায়িত্ব নেয়নি। কিন্তু আমরা তো দেখলাম জাহিদ যে কিছুদিন আগে যে মানে একটা সম্মেলন গেল আপনাদের, সেখানে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী মানে শহীদ পরিবারের একজনের, যে ওনার বড় ছেলে শহীদ হয়েছেন এবং ছোট ছেলের ক্যান্সার আক্রান্ত, তার দায়িত্ব নিয়েছেন। তাহলে আপনি বলছেন যে বিএনপি এভাবে করেন, মানে এটা তো আপনাদেরই প্রশ্ন যে ধরেন একজনের পরিবারকে দায়িত্ব নিয়েছেন, কিন্তু শহীদ হয়েছে 1400-1500, আহত হয়েছেন কয়েক হাজার। আপনি একটা পরিবারের সবাইকে জাজ করতে পারবেন না, বিচার করতে পারবেন না। তো আপনি এক পরিবারের কথা বললেন, তার যে ছেলে শহীদ হয়েছেন তার বড় ভাই দায়িত্ব নিয়েছেন বা বড় ভাইকে মানে চাকরি দিয়েছেন, বাকি পরিবারগুলো তারা তো হাজারি করতেছেন। তো এটা তো সিলেক্টিভ কিছু না, সাবজেক্ট নাই, এটা অবজেক্টিভ হইতে হবে, সবার জন্য সমান করে ফেলতে হবে। তো আমরা এই আর্তনাদগুলো শুনি, এখনো শুনি, মানে 2 বছর পরে এসেও আহতদের আর্তনাদ শুনি। এই যারা আহত হয়েছেন, ধরেন কোন একজন ব্যক্তি চোখ হারিয়েছেন, কেউ একটা হাত হারিয়েছেন, কেউ একটা পা হারিয়েছেন, এরকম একটা চোখ হারানো, একটা পা হারানো, একটা হাত হারানো মানুষদের জন্য কি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়? দেখেন, মানুষকে আপনি সাহায্য দিয়ে দিয়ে বাঁচা রাখতে পারবেন না, এতে সে ভিতর থেকে মরে যায়। প্রত্যেক মানুষের, একদম প্রত্যেকটা পার্সনের নিজের মানবিক মর্যাদা আছে, তার নিজের পার্সোনাল মর্যাদা আছে। আপনি যখন তাকে মুখাপেক্ষি করে দিবেন যে তোমার বাঁচতে হইলে প্রত্যেক মাসে মাসে আমার কাছ থেকে সে পয়সা নিয়ে যেতে হবে, এইটাই মানুষকে ভিতর থেকে মেরে ফেলে। তাকে আপনি একটা চাকরি, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, সে কাজ করবে, কাজের বিনিময়ে পয়সা পাবে। আমরা সবাই এরকম, যারা চাকরি করে আমাদের সমাজে, তারা পুরো মাস ধরে অফিসে চাকরি করে, মাস শেষে একটা স্যালারি পায়। তাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন, তার যে যোগ্যতা আছে সেই অনুযায়ী। বা তাকে একটা ব্যবসার ব্যবস্থা করে দেন, একটা ক্ষুদ্র ঋণ দিয়ে একটা ক্ষুদ্র ঋণের ব্যবসার ব্যবস্থা করে দেন, সে একটা মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবে। কখনোই রাষ্ট্রের এমন জায়গাতে নাগরিকদের মুখোমুখি করা উচিত না যার ফলে মানুষের মানবিক মর্যাদার মানে ক্ষতি হয়। আমার মনে হয়েছে যে এই যে উদ্যোগটা, সবাইকে নিজেদের মতো করে স্বাবলম্বী করে তোলার, এই যে আপনি বললেন যে একজন শহীদের বড় ভাইকে চাকরি দেওয়া হয়েছে, গুড জেস্টার। এখন তার মানে এই চাকরি দিয়ে পরিবারটা চলতে পারবে। তো এইরকম ভাবে মানে পরিবারগুলোকে বা আহত ব্যক্তিদেরকে নিজেদের মতো করে স্বাবলম্বী করে তুলতে হবে, তাকে সাহায্যের মুখোমুখি করে রাখা যাবে না। এটা খুব বাজে জিনিস হবে। অনেকেই বলছেন যে জুলাই চেতনাকে নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা বেশি, সংস্কার কম। এটার সমালোচনার ব্যাখ্যাটা আপনি কিভাবে দেবেন? রাজনৈতিক দলগুলোর মানে জুলাই নিয়ে, জুলাইয়ের পরে আসলে কেন রাজনৈতিক দলগুলো জুলাইকে কেমনে রিড করবে, কেমনে পড়বে, এটা নির্ধারণ করা উচিত। ধরেন জুলাই কেন্দ্রিক নানা রকমের উদযাপন, নানা রকমের সংরক্ষণ, সেটা সকল দলের করতে হবে। আবার এই জুলাই মূলত একটা ট্রানজিশন, যে আপনি একটা কাঠামোর মধ্যে ছিলেন আওয়ামী লীগ সময়। আওয়ামী লীগ সময় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি একরকমের ছিল, আওয়ামী লীগের সময় বাংলাদেশের স্টেট একভাবে ফাংশন করতো, আওয়ামী লীগের সময় রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক একরকমের ছিল। জুলাই এই সবগুলোকে ভেঙে দিছে। হয়তো আপনি নিজের দলের মধ্যে পরিবর্তন আনবেন, দলকে সংস্কার করবেন, মানে প্রত্যেকটা রাজনৈতিক দল, এটা আমি স্পেসিফিক কাউকে বলতেছি না। আবার ধরেন আপনি রাষ্ট্রের মধ্যে সংস্কার করবেন, আপনি এখানে রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্কের যে নীতিমালা সেটাকে সংস্কার করবেন, আপনি বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের যে সম্পর্ক, পররাষ্ট্রের সম্পর্ক, সেটাকে সংস্কার করবেন, আপনি আপনার সীমান্ত হত্যাকে কিভাবে মোকাবেলা করবেন সেটাকে সংস্কার করবেন। এরকম বহু জিনিস আছে। তো জুলাই মূলত আমাদেরকে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে নিয়ে গেছে, যে আমাদের এখন নিজেদেরকে পরিবর্তন করতে হবে। জুলাই নিয়ে আমি মনে করি বাংলাদেশে আওয়ামী লীগ এবং ফেসিবাদ দল আমাদের সবাই জুলাইকে ধারণ করতে হবে। সবার নিজেদের কথায়, নিজেদের কাজে, নিজেদের কর্মে, নিজেদের কালচারে, সব জায়গাতে জুলাইকে রিপ্রেজেন্ট করতে হবে। একই সঙ্গে এই জুলাই আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, যে ট্রানজিশনের মধ্যে দিয়ে নিয়ে গেছে, এর ফলে আমাদের যে ট্রান্সফরমেশন দরকার,
সেটাও নিজেদের মধ্যে আনতে হবে, দুটাকে প্যারালালি করতে হবে। কিন্তু ব্যাপারটা যাতে এইরকম না হয়, যেটা শঙ্কা আপনি যেটা বললেন, যে যেমন আমরা দেখেছি যে ৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এইটাকে বিক্রি করে আওয়ামী লীগ যেমন করে নিজেদের অনেক অপকর্মকে জায়েজ করেছে, আবার এর ফলে এটার নাম দিয়ে অনেক মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে। এইটা যাতে না হয়, এটার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। জুলাই সম্মানের, জুলাইয়ের এই সম্মানকে কোনোভাবেই আপনি জুলাইয়ের নাম দিয়ে যদি কারোর উপর অবিচার করেন, রাষ্ট্রের মধ্যে জুলুমকে প্রাধান্য দেন, তাইলে জুলাই নিয়ে মানুষের যে সম্মান এবং আবেগ, সেটাতে ঘাটতি পড়বে, শহীদরা কষ্ট পাবে, আহতরা কষ্ট পাবে। বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের যে কার্যক্রম, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনি সফলতাটাকে কিভাবে দেখছেন এবং কোথায় কোথায় এই সরকারের ঘাটতি রয়েছে বলে আপনি মনে করছেন? বিএনপি সরকার শুরুতেই একটা ভুল করছে, যেটাকে বাংলা ভাষায় বিসমিল্লাহ গলত বলে। তারা নিজেদের সঙ্গে নিজের একটা বেইমানি করছে। এটা রাষ্ট্রের সঙ্গে, জনগণের সঙ্গে তো বেইমানি বটে, এটা নিজেদের সঙ্গে নিজেদের বেইমানি। যেমন তারা সরকার গঠনের পরেই প্রথমবারের মতো গণভোটকে, জুলাই সনদকে অস্বীকার করেছে এবং দম্ভ ভরে বিএনপির মন্ত্রীরা সংসদে সেটাকে উচ্চারণ করেছে। জনগণের যে রায়, জনগণের এই রাষ্ট্রের প্রতি যে রিডিং, সেটাকে তুচ্ছতাচ্ছিল্য করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মানুষ কেমনে এইটা পরে ভোট দেয়, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করছেন, যে মানুষ যেন এগুলো বোঝে না, এই রাষ্ট্র কাঠামো যেন বা মানুষ বোঝে না। তো এইটার মাধ্যমে সে মূলত আমাদের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা, যেটা জুলাই মাসে প্রতিফলিত হয়েছে, এই আশা আকাঙ্ক্ষা মানুষ দীর্ঘদিন ধরে লালন করেছে। বাংলাদেশের মানুষ এরকম একটা গণঅভ্যুত্থান ঘটানোর জন্য প্রস্তুত ছিল। হঠাৎ করেই তারা মাঠে নেমে যায়নি। তারা জানতো যে এই রাষ্ট্র এভাবে চলতে পারে না, পরিবর্তন করতে হবে, এই আশায় মানুষ রাস্তায় নেমেছে। এই যে দীর্ঘদিনের আশা এবং আকাঙ্ক্ষা, সেটার সঙ্গে বিএনপি বেইমানি করছে। এবং এটা আমি নিজেদের সঙ্গে নিজেদের বেইমানি বললাম যে কারণে, যে খোদ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির অন্যান্য এমপি মন্ত্রীরাও তো গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তারাই আবার এসে এখন বলছে যে এটা তো করা যাবে না। এটা হচ্ছে নিজেদের সঙ্গে নিজেরা বেইমানি, যে আপনি একটা জিনিসকে বলছেন যে এটা সত্য, এটা সঠিক, 2 দিন পরে যখন ক্ষমতা পেয়ে গেছেন, 2 দিন পরে আপনি বলছেন না এটা তো সত্য না, এটা তো ব্যাঠিক। তো এইটা হলো নিজেদের সঙ্গে বেইমানি। এবং এইটার 1990-এর গণঅভ্যুত্থানের পরেও এরকম একটা 3 জোটের রূপরেখা হয়েছিল, বিএনপি তখনও সেটাকে অস্বীকার করেছে। তো বিএনপি হিস্ট্রিক্যালি বারবার এইরকম প্রতারণা করে, এটা বিএনপির চরিত্র। 90-এর গণঅভ্যুত্থানের পরেও করেছে, গণঅভ্যুত্থানে সেটাকে নস্যাৎ করে দিয়েছে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে। একই জিনিস আমরা 24-এর পরেও দেখলাম। 24-এর পরেও সে এই যে দীর্ঘদিনের সংস্কারের, রাষ্ট্রকে বদলে ফেলার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সঙ্গে সে বেইমানি করলো। এর বাইরে আমরা দেখেছি যে বিএনপির কোনো কোনো মন্ত্রীকে নিয়ে সমালোচনার ফলে মানুষদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, কার্টুনিস্টদেরকে গ্রেফতার করা হয়েছে। এরকম ঘটনা আমি দেখেছি, আপনারা দেখবেন গণমাধ্যমে এগুলো এসছে। এর চেয়েও বড় আশঙ্কাজনক হচ্ছে মানুষ শান্তিতে নাই, বিএনপি মানুষদেরকে শান্তি দিচ্ছে না। আপনি দেখেন যে মানে হিসাব করে দেখেন যে পুরো দেশের যে সকল জায়গাতে চাঁদাবাজি চলতো, সে সকল জায়গাতে চাঁদাবাজি এখন বন্ধ হয়েছে। কিন্তু জাহিদ, আমরা কিন্তু ডেল্টা গ্রামের একটা রিপোর্ট জরিপে দেখলাম যে সেখানে 75% মানুষ বর্তমান প্রধানমন্ত্রী। আমি আসছি ওখানে, ডেল্টা গ্রামের রিপোর্ট বলে যেমন আমি ওখানে আসছি। আপনি দেখেন যে যেভাবে চাঁদাবাজি চলছে, মানে যে চাঁদাবাজি গুলো চলতো, সেই চাঁদাবাজি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি, হাত বদল হয়েছে। আপনি দেখেন এই যে আমরা কারণ বাজারে বসে কথা বলছি, কারণ বাজারে চাঁদাবাজি বন্ধ হয়েছে, খুঁজে দেখেন। আপনি পত্রিকার রিপোর্ট দেখেন, আপনি ডেল্টা গ্রামের রিপোর্টের কথা বলেন, আপনি বাংলাদেশে আরো প্রথিতযশা পত্রিকাগুলোর রিপোর্ট দেখেন, শুধু কারণ বাজার নিয়ে, কারণ বাজারের চাঁদাবাজি নিয়ে, দেখবেন সেখানে কাদের নাম উঠে আসছে। মহাখালীর বাস টার্মিনালের কথা আপনি দেখেন, কাদের নাম উঠে আসছে। এনিওয়ে, তো এর বাইরেও মানে আওয়ামী লীগ আমলে মানুষ যে নিপীড়ন, নির্যাতন, শোষণের মধ্যে দিয়ে যেত, সেখান থেকে তো মানুষের একটা উত্তরণ ঘটেছে। আমরা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিএনপির একটা গুড জেস্টার দেখছি। আমরা আগে দেখতাম যে আওয়ামী লীগ সরকার পররাষ্ট্রনীতিকে দেখে ভারতের চোখ দিয়ে। শেখ হাসিনার কোন নিজের চোখ ছিল না, মোদির চোখ তার চোখ ছিল, মোদির চশমার লেন্স লাগায় সে দেখতো। সেখান থেকে আমরা বিএনপির একটা ভিন্ন জেস্টার দেখতেছি, গুড জেস্টার। এই জন্য তারেক রহমানকে ধন্যবাদ দিতে হবে। এবং কিছু জায়গাতে বিএনপি ভালো কাজ করছে। ব্যর্থতা কোথায়? এই যে ব্যর্থতা তো বললাম যে কোথায় কোথায়, শুধু চাঁদাবাজি না, আমি তো আরো অনেক কিছু বললাম, গণভোট, জুলাই সনদের কথা বললাম, আমি এরকম মানুষের অশান্তির কথা বললাম। আপনি দেখবেন, এবং আপনি গ্রাম অঞ্চলে খোঁজ নিয়ে দেখবেন যে প্রচুর লোডশেডিং হয়। আচ্ছা, আপনি দেখবেন যে মানে ঢাকাতে তো আমরা খুব শান্তিতে আছি,
গ্রামে খোঁজ নিয়ে দেখবেন যে 24 ঘন্টার মধ্যে 10-12 ঘন্টা লোডশেডিং এ কাটে, একটু পর পর বিদ্যুৎ যায়। তো এই সকল জায়গাতে মানুষের অশান্তি আছে। কিছু জায়গাতে বিএনপি, আমি তো বেশি বললাম, যেটা একটু উত্তরণ ঘটানোর চেষ্টা করছে। বিশেষত আমার চোখে যেটা গুরুত্বপূর্ণ লেগেছে, ফরেন অ্যাফেয়ার্স কে তারা খুব গুরুত্ব দিয়ে দেখছে। এই সকল জায়গাতে বিএনপি কিছুটা উন্নয়নের দিকে যাচ্ছে। আবার কিছু জায়গাতে বিএনপি, বিশেষত গণভোট এবং জুলাই সনদে বিএনপির যে আচরণ, জেস্টার, এটা আমাদেরকে অনেক পিছনে নিয়ে যাবে। জুলাই আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম নাকি মূলধারার গণমাধ্যম বেশি কার্যকর ভূমিকা রেখেছে বলে মনে করছেন আপনি? এটা আসলে এইরকম একদমই ডিস্টিংক্ট করাটা কঠিন যে কে আগে কে পরে, মেইনস্ট্রিম মিডিয়া আগে নাকি আমাদের সোশ্যাল মিডিয়া আগে। সোশ্যাল মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। ধরেন যখন আমাদের মেইনস্ট্রিম মিডিয়াগুলো অনেক জায়গাতে ভয় পেত, আমরা এমনটাও শুনেছি পত্রিকা অফিসে, ধরেন করে একটা পত্রিকা আওয়ামী লীগের তখন যে ম্যাসাকার চলতেছিল, মানুষকে খুন করে ফেলা হচ্ছিল, গুলি চালানো হচ্ছিল, সেটা রিপোর্ট করেছে। এই রিপোর্টের জন্য গোয়েন্দা সংস্থা ওই পত্রিকার অফিসে গেছে রাতে, এমন নজির আছে। এটা জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়, আপনারা খোঁজ নিলে জানবেন। পত্রিকা অফিসে গেছে যে রিপোর্টার এটা রিপোর্ট করেছে বা সম্পাদককে ধরতে। তো তখন অনেক মেইনস্ট্রিম মিডিয়া এটাতে মুখ খুলতে পারে নাই। সেইখানে সোশ্যাল মিডিয়া বা আরো গুরুত্বপূর্ণ যারা মোবাইল জার্নালিস্ট ছিল, তাদের ভূমিকা অসামান্য ছিল, এটা স্বীকার করতেই হবে আমাদের। যে যারা মোবাইল জার্নালিস্ট ছিল, প্রতিষ্ঠিত মেইনস্ট্রিম মিডিয়া যারা না, যারা জাস্ট মোবাইল নিয়ে জার্নালিজম করে, ফেসবুককে কেন্দ্র করে বা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে, তারা অসামান্য ভূমিকা রেখেছে। এবং সোশ্যাল মিডিয়াতে মানুষের পার্টিসিপেশন, সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইনিং, এমনকি আপনি দেখবেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে কয়েকটা বড় কর্মসূচি, তার একটা একদমই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে। 30শে জুলাই সকল প্রোফাইল পিকচারকে লাল করে দেওয়া, মানে একটা ক্যাম্পেইন, এবং এটা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বড় কর্মসূচি ছিল, অনেকগুলো বড় কর্মসূচির একটা। সেটা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে হয়েছে এবং মানুষ সেটাকে একদমই পুরোপুরি পার্টিসিপেট করেছে। সুতরাং, এবং সেখানে দেখবেন একদম বিভিন্ন বয়সের মানুষ, সবাই যে আমাদের মতো ছাত্র ইয়াংরা করেছে তা না, বৃদ্ধরাও করেছেন, আমাদের থেকে ছোটরাও করেছেন, মাঝবয়সীরাও করেছেন, আমাদের বাবা মা যারা, তারাও করেছেন। তো সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যখন মেইনস্ট্রিম মিডিয়া নানা কারণে, আবার কেউ কেউ তখনও সরকারের পক্ষে দালালি করছিল, সেটা আমাদের মনে রাখতে হবে আর কি। তো এই বিবিধ কারণে যখন মেইনস্ট্রিম মিডিয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে না বা করতে পারে নাই, কেউ কেউ তখন সাহসী ভূমিকা পালন করছে, কোনো কোনো টিভি বা কোনো কোনো মেইনস্ট্রিম মিডিয়া। তো এইরকম যখন একটা মানে মেইনস্ট্রিম মিডিয়ায় যখন এরকম একটা হজবরল অবস্থা, সেই সময় সোশ্যাল মিডিয়াতে মানুষের ক্যাম্পেইনিং, মোবাইল জার্নালিস্টদের একদম সাহসী হয়ে এগিয়ে আসা, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বিশেষত খবরগুলো, মানুষ তো খবর দ্বারা তাড়িত হয়। আপনি যখন দেখছেন, মানুষ যখন দেখলো যে আবু সাঈদ 2 হাত প্রসারিত করেছেন, মানে তার কনফিডেন্স ছিল যে তার দেশের পুলিশ তার উপর গুলি চালাবে না, তো কেউ এরকম গিয়ে 2 হাত প্রসারিত করে দাঁড়ায় না। তাই সে কারণে সে বিশ্বাস করতো, বা সে বিশ্বাস, আমরা সবাই বিশ্বাস করতাম যে পুলিশ এরকম নিরস্ত্র কারো বুকে গুলি চালাবে। কিন্তু আমরা দেখলাম যে আবু সাঈদের বুকে তারা একাধিক গুলি চালিয়েছে। মানুষের রাস্তায় নেমেছেন, মুগ্ধ একটা ছেলে, বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে, বললো পানি লাগবে, তাকে তার উপর গুলি চালিয়েছেন। তো অসীমের উপর গুলি চালিয়েছেন। তো এইরকম যখন অবস্থা, যখন মানুষ এই চিত্র দেখেছে, যেটা 2 হাত প্রসারিত করা ছেলের বুককে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, এই খবরের মাধ্যমে মানুষ তাড়িত হয়েছে। সেইখানে সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাইকে নিয়ে বিভিন্ন কটাক্ষ, বিদ্রূপ মন্তব্য করতে দেখা যাচ্ছে। এগুলো মোকাবেলা করতে রাষ্ট্র, রাজনৈতিক দল এবং জনগণকে ঠিক কি ধরনের ভূমিকা রাখা উচিত বলে আপনি মনে করছেন? দেখেন, জুলাইকে কটাক্ষ করার মানেটা হইতেছে আপনি 2000 মানুষ যে মারা গিয়েছে, কম বেশি হতে পারে স্ট্যাটিস্টিক্যালি। তো এই যে এতগুলো প্রাণহানি হইলো, এই প্রাণহানিগুলোকে অবজ্ঞা করতেছেন। মানে এই প্রাণ চলে যাওয়াটা যে একটা ক্রাইম, এটা যে একটা গণহত্যা, সেটাকে আপনি অবজ্ঞা করতেছেন। মানে এই দেশের মানুষের প্রতি আপনার কোনো দরদ নেই, দরদ একটা দলের প্রতি, দরদ একজন খুনির প্রতি। তো এই জুলাইকে অবজ্ঞা করার মানে হচ্ছে এইটা, যে এত মানুষ মারা গেল, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, শ্রমিক, একদম পথ শিশুরা, যাদেরকে আমরা টোকাই বলে থাকি, ওরা মারা গেল। এটা নিয়ে আপনার কোনো ভ্রুক্ষেপ নেই। আপনার ভ্রুক্ষেপ হচ্ছে একজন খুনির প্রতি, আপনার দরদ হচ্ছে একজন খুনির প্রতি। এটা মানে জুলাই নিয়ে যারা ফেসবুকে কটাক্ষ করেন, তাদের মানে এইটাই। তো এইটার ব্যাপারে সরকারকে বড় ভূমিকা নিতে হবে, যে যারা এরকম একটা গণহত্যাকে সমর্থন করেন বা গণহত্যাকারীকে সমর্থন করেন, তাদের ব্যাপারে সরকার কি পদক্ষেপ নেবে। এদের ব্যাপারে সরকারের, আমাদের যে প্রচলিত আইন, সে আইনে
তাদেরকে কিভাবে ডিল করবেন, এটা সরকারকে এই পদক্ষেপ নিতে হবে। এখানে জনগণের চেয়ে গুরুত্বপূর্ণ হলো সরকার। যদি জনগণ কি এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হয়, তাহলে তো রাষ্ট্রের কোনো দরকার নেই, তাহলে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দরকার নেই, তাহলে তো আপনি এই আইন কানুন সংবিধান ইত্যাদির কোনো দরকার নেই। সরকার এই জুলাই গণঅভ্যুত্থানকে এন্ডোর্স করে, জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে গণতান্ত্রিক সরকারের সেই নির্বাচন হয়েছে, তারা ক্রমশ দেশে ফিরতে পারছেন। এবং এটার পিছনে বহু মানুষের জীবন আছে, রক্ত আছে। সেই রক্তকে যারা কটাক্ষ করবে বা এরকম একটা মীমাংসিত সত্য, জুলাই তো একটা মীমাংসিত সত্য, ৭১ যেমন একটা মীমাংসিত সত্য, জুলাই একটা মীমাংসিত সত্য। তো এরকম একটা মীমাংসিত সত্যকে যারা অস্বীকার করবে এবং সে অস্বীকার তো করবে বরং এটাকে নিয়ে উল্টা বিদ্রুপ মন্তব্য করবেন মানুষের প্রাণ নিয়ে, তাদের ব্যাপারে সরকারকে মূল পদক্ষেপ নিতে হবে। এবং সরকার যদি স্ট্রিক্ট না হয়, তাহলে এইরকম সংখ্যা ধীরে ধীরে বাড়বে, মানুষের প্রাণকে অবজ্ঞা করা ধীরে ধীরে বাড়বে, একজন খুনিকে নর্মালাইজ করা হবে ধীরে ধীরে। এইটার ব্যাপারে সরকারকে মূল পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে যাতে জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃতি না হয়, সে ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? দেখেন, ইতিহাস সংরক্ষণের জিনিস, ইতিহাসকে বিভিন্ন ভাবে সংরক্ষণ করতে হয়। কখন ইতিহাস লেখনীর মাধ্যমে সংরক্ষণ করতে হয়, আর্কাইভিং করে সংরক্ষণ করতে হয়, এবং সেটা ব্যক্তি পর্যায়ে চলে। বিভিন্ন ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগে এগুলো করে থাকেন। জুলাইয়ের পরে হয়েছে, অনেকজন করেছেন ব্যক্তিগত উদ্যোগে, কিন্তু এর বাইরেও যেহেতু এটা একটা গণ আন্দোলন, একটা গণ অভ্যুত্থান, এখানে সরকারিভাবে অনেকগুলো উদ্যোগ নিতে হবে। ধরেন সাপোজ একটা জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর হলো, আমরা অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুনলাম যে এই জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়ার জন্য সম্পূর্ণ রকমের প্রস্তুত আছে, কিন্তু সেই নির্বাচনের 4-5 মাস হয়ে গেল, এখন অব্দি জাদুঘরটা খুলে দেওয়া হচ্ছে না। কেন খুলে দেওয়া হচ্ছে না, এটা কোনো সঠিক ব্যাখ্যাও সরকার দিচ্ছে না। আটকে রাখা হয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আমরা বিভিন্নভাবে সেখানকার কর্মীদের মাধ্যমে খবর পাচ্ছি যে যে সকল প্রমাণ সেখানে আছে গণহত্যার, গুমের, নির্যাতনের, সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। মানে এগুলো যখন আপনি উন্মুক্ত করে না দিবেন, এগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, সেগুলো নষ্ট হওয়ার পথে। ফলে এটা আওয়ামী চক্রান্ত হতে পারে সরকারের মধ্যে। দেখেন, বিএনপি সরকারের পুরোটাই বিএনপির না, বিএনপি সরকারের মধ্যে আওয়ামী লীগের অনেকগুলো টুলস ঘাপটি মেরে আছে। কোথায় যে জাদুঘরটা খুলতে দেওয়া হচ্ছে না, এটা বিএনপি সরকারের মধ্যে যে আওয়ামী টুলস আছে তাদের চক্রান্ত বলে আমি মনে করি, এবং বিএনপি সেটাকে ওভারকাম করতে পারতেছে না। এবং সে জাদুঘরটি খুলে দেওয়া হলো না। জাদুঘর একটা বড় আর্কাইভ, জাদুঘর স্মৃতির একটা বড় সংরক্ষণশালা। আবার ধরেন পাঠ্য পুস্তকগুলোতে যাতে আমাদের পরের জেনারেশন, ছেলেরা মেয়েরা এগুলো পড়ে পড়ে বড় হইতে পারে, সেজন্য পাঠ্যপুস্তকে এই গল্পগুলো অন্তর্ভুক্ত করতে হবে। জুলাইয়ের সময় যেই কবিতা লেখা হয়েছে সেই কবিতা অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের শহীদদের যে বীরত্ব গাথার গল্প, সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে দেখেন, জুলাই নিয়ে এখন অব্দি খুব ভালো কোনো সিনেমা বানানো হয় নাই। কিছু ডকুমেন্টারি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, কিন্তু খুব ভালো কোনো সিনেমা, খুব ভালো কোনো নাটক, খুব ভালো কোনো উপন্যাস, এবং এগুলো কখনো কখনো আপনাকে গভর্নমেন্ট প্যাট্রোনাইজেশনই করতে হবে। ব্যক্তিগত উদ্যোগে অনেক কিছুই হবে, কিন্তু যেহেতু একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, এর মধ্য দিয়ে একটা ফেসিবাদী কাঠামোর পতন হয়েছে, আপনাকে এগুলো গভর্নমেন্ট প্যাট্রোনাইজেশনই এই সকল স্মৃতি সংরক্ষণের বিভিন্ন রকমের নানা মাত্রিক উদ্যোগ নিতে হবে। সেখানে আমরা অভাব দেখতেছি। অন্তত পক্ষে বিএনপি সরকার ক্ষমতা আসার পরে খুব বড় কোনো উদ্যোগ দেখছি না এখন অব্দি। বিশেষত সবচেয়ে বেশি যে জন্য মানুষ ক্ষুব্ধ, সেটা হচ্ছে জুলাই জাদুঘরটা খুলে না দেওয়ার কারণে। মানুষ সেটা দেখতে চায়। যে গণভবনে বসে হাসিনা মানুষদেরকে মেরে ফেলার সকল রকমের নীল নকশা এঁকেছে, সেই গণ অভ্যুত্থানই হাসিনার সকল অপরাধ, সকল কৃতকর্মের একটা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। মানুষ এটা দেখতে চায়, এটাকে খুব দ্রুত খুলে দিতে হবে। শেখ হাসিনা দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। রাষ্ট্র, আইন এবং জনগণের দিক থেকে আপনার মন্তব্যটা কি? আপনি কি ভাবছেন যে আসলে কি করা উচিত? আমরা তো চাই শেখ হাসিনা ফিরুক। আমরা যেটা মনে করি, শেখ হাসিনা এতগুলো গণহত্যা চালানোর পরেও, এত হাজার হাজার মানুষের জীবন কেড়ে নেওয়ার পরেও আদালত তার ব্যাপারে যে সিদ্ধান্ত দিবে, আমরা সেই সিদ্ধান্তের ব্যাপারে একমত। আমরা এখানে 2013 সালে শাহবাগে যেটা হয়েছে, যে বাইরে থেকে মব করে আদালতের রায় পাল্টে ফেলা, আমরা এটা করতে চাই না। শেখ হাসিনার ব্যাপারে যে রায় ইতিমধ্যে আদালত ঘোষণা করেছেন, ট্রাইব্যুনাল ঘোষণা করেছেন, সেটা কার্যকর হোক, আমরা এটা চাই। এখানে আমাদের যে ব্যক্তিগত রাগ, ক্ষোভ, আক্রোশ, এটা আমরা আদালতের উপরে চাপাই দিতে চাই না। আদালত নিরপেক্ষভাবে এটাকে তদন্ত করেছেন, দীর্ঘদিন ধরে তদন্ত করেছেন, সাক্ষী
চলেছে অনেকদিন, চলেছে, এরপর হ্যাঁ। আদালত একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। আমরা সিদ্ধান্তের ব্যাপারে শ্রদ্ধাশীল আদালতের প্রতি এবং এই সিদ্ধান্ত কার্যকর হোক, এটাই আমাদের চাওয়া, এটা আমরা বারবার বলেছি। প্রত্যেক কার্যকর হওয়ার জন্য শেখ হাসিনাকে দেশে নিয়ে আসতে হবে। আমরা চাই সেটা ডিসেম্বর তো অনেক দূরে, এখনো 6 মাস, তার আগেই আসুক, আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং তারপরে তার যে রায়, সেই রায় কার্যকর হোক, এটা আমাদের আদালতের ব্যাপারে পজিশন। কিন্তু রাজনৈতিক যে ক্যালকুলেশন বা রাজনৈতিক যে প্রেক্ষাপট, তাতে শেখ হাসিনার দেশে ফেরার মতো অবস্থা নাই। শেখ হাসিনা যখন আওয়ামী লীগ পূর্ণভাবে বাংলাদেশে ক্ষমতায় ছিল, বাংলাদেশের সকল বাহিনী তার অনুগত ছিল, গোয়েন্দা সংস্থা তার কথায় উঠতো এবং বসতো, আওয়ামী লীগের হাজার হাজার লাখ লাখ কর্মী বাহিনী ছিল, শেখ হাসিনা গণভবনে সুরক্ষিত ছিল, বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত ভবনে বাস করতো, সবচেয়ে অর্গানিক খাবার খাইতো, এগুলো নিয়ে আমরা টিভিতে প্রতিবেদন দেখেছি। তো সেই অবস্থায় তিনি দেশে থাকতে পারেন নাই, তাকে ল্যাজ গুটায় পালাই যেতে হয়েছে। এমনকি যে এয়ারপোর্ট থেকে তিনি গেছেন, বাংলাদেশের প্রধান এয়ারপোর্ট থেকে তিনি যাইতে পারেননি, গেছেন তেজগাঁও থেকে। আর তেজগাঁওতে গণভবনের থেকে যাওয়ার যে সোজা রাস্তা, সেই রাস্তা তিনি ব্যবহার করতে পারেননি, তাকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হয়েছে, কারণ ওই রাস্তায় তখন মানুষ চলে এসছে। এইরকম চোরের মতো ল্যাজ গুটায় যার পালায় যা রাখছে। এখন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, বাংলাদেশে বিএনপি ক্ষমতায়, যে বিএনপির উপরে সে, এমনকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপরে সে নির্বিচারে আক্রমণ করছে। তারেক রহমানকে 16 বছর নির্বাচনে রাখছে, তাকে মেরে তার কোমর ভেঙে দেওয়া হয়েছে। তো এইরকম নির্যাতন সহ্য করে একটা দল ক্ষমতায়, বাংলাদেশের বিরোধী দলও তার বিরোধী, জামাত এবং এনসিপি সহ অন্যান্য বিরোধী দল যেগুলো আছেন। তো এই অবস্থায় আওয়ামী লীগের কর্মী বাহিনী নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার অনুগত না, গোয়েন্দা সংস্থার অনুগত না, সেই অবস্থায় আবার সে দেশে ফিরবার রাজনীতি করবে, এইটা হইলে পৃথিবীর সকল ইতিহাস মিথ্যা হয়ে যাবে, এটা হবে না। অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন যে যখনই শুনেছেন যে শেখ হাসিনা দেশে ফিরছে, এটার জন্য নাকি আপনারা ভয় পেয়ে গেছেন। এর জবাবটা ঠিক কিভাবে দিবেন? দেখেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশে থাকতেই তো আমরা ভয় পাইনি। আরেকজন মানুষ দিল্লিতে পালায় গেছেন ল্যাজ গোটায়, তখন তিনি বলছেন দেশে আসবো, তাতে ভয় পাবো, এটা তো কোনো যৌক্তিক আলোচনা না। মানে একটা শেখ হাসিনা বাংলাদেশের তখন রানিং প্রাইম মিনিস্টার, তিনি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, তখন মানুষ তাকে ভয় পায় নাই। দেখেন, এখানে আমরা বলতে আমরা ভিন্ন কোনো ক্রেডিট দিতে চাই না। বাংলাদেশের মানুষ তখনই তাকে ভয় পায় নাই। সে গণভবনে থাকা অবস্থায় মানুষ রওনা দিয়েছে গণভবন দখল করতে, আর সে দিল্লিতে কোথায় পালায় থেকে বলেছেন যে আমি ডিসেম্বরে দেশে ফিরবো, এরপর মানুষ ভয় পাবে, এটা তো হয় না। 2 বছর আগে মানুষ তাকে দেশ থেকে বিতাড়িত করেছেন, এখন মানুষ কেন ভয় পাবে? বর্তমানে বাংলাদেশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ, আপনার চোখে এমন 3টি বিষয় কি হতে পারে? বাংলাদেশের যে সকল সমস্যা, সেই সকল সমস্যার মধ্যে প্রধানতম সমস্যার একটা হচ্ছে দেশে প্রচুর মাদক দ্রব্যের উৎপাদ বেড়েছে। আমাদের পুরো ইয়াং জেনারেশন মাদক দ্রব্যের ফলে তারা একরকমের বিগড়ে যাচ্ছেন। এটা খুবই বাজে ব্যাপার, এবং এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সহ শুরু করে বাকিদের আমরা কোনো পদক্ষেপ দেখতেছি না। এটা মুশকিল। আপনি দেখবেন প্রত্যন্ত অঞ্চলে লোকালি ইয়াংরা প্রচুর মাদকে আসক্ত হয়ে পড়তেছেন, এটা একটা মুশকিল। দ্বিতীয় যে মুশকিল, সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। আমাদের নারীরা নিরাপদ না, ধর্ষণের ঘটনা বেশ বেড়ে গেছে, এবং সেটা ছোট ছোট বাচ্চাদের ধর্ষণ এবং ধর্ষণের পরে মেরে ফেলা, এরকম অবস্থা, এটা একটা বড় সমস্যা। তৃতীয়ত আমরা দেখলাম যে তরুণদের কর্মসংস্থান হচ্ছে না। তরুণরা আগেও বেকার ছিল, এখন তারা বেকার আছে। সরকার আসার পরে এই 4-5 মাসে নতুন করে কোনো কর্মসংস্থান সৃষ্টি হয়নি। সরকার নির্বাচনের আগে অনেকভাবে আশ্বাস দিয়েছিল যে কর্মসংস্থান সৃষ্টি করবে, কিন্তু ওই অর্থে কর্মসংস্থান সৃষ্টি হয় নাই। তো এই 3টা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনি জুলাই অভ্যুত্থানের একজন অন্যতম অংশীজন হিসেবে আপনি তরুণদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে বলছি আমরা আপনাকে, যেটা আগামী 5 বছরে বাংলাদেশের জন্য সর্বাগ্রে দরকার হবে আমাদের। আমি আমাদের দেশের তরুণদের, ছাত্রদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সেটা হচ্ছে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা। যদি বাংলাদেশের তরুণরা নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলে বিভিন্ন রকমের সেক্টরে, তাহলে একদিন বাংলাদেশ উন্নত হবে। যদি আমাদের তরুণরা স্কিলফুল না হয়, যদি আমাদের তরুণদের জীবনবোধ বিস্তৃত না হয়, সমৃদ্ধ না হয়, তাহলে আমাদের দেশের আমরা কোনো উন্নতি করতে পারবো না। এবং তরুণদেরকে সমৃদ্ধ হতে হবে, নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে, নিজেদেরকে দক্ষ মানব সম্পদ হতে হবে, এবং বিভিন্ন সেক্টরে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। এই একটাই কাজ। এই জন্য প্রচুর স্ট্রাগল করতে হবে, প্রচুর
ভাবে নিজেদেরকে পরিশ্রমে মন দিতে হবে। এটা আমাদের তরুণদের ব্যাপারে আমার পরামর্শ, এবং ছাত্র শক্তিও এই জন্য নানাভাবে কাজ করবে আর কি। জাহিদ, আজকে আপনাকে যে তরুণরা ছাত্র শক্তির সভাপতি হিসেবে দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনি ঠিক এই যে এই জায়গাটাতে এসেছেন, আপনার কোন মানে প্রজন্মটাকে আপনার কোন উদ্দেশ্যে কোন বার্তাটা দেওয়া উচিত, যে গল্পটা আমরা আসলে জানি না আপনার লাইফে ঘটে গেছে? না, আমি আসলে এইরকম ইন্সপায়ারিং কেউ না যে আমার গল্প তরুণদের জানতে হবে এবং সে জানাটা খুব কাজে আসবে, বাট এরকম না। আমি খুব নগণ্য। আমি সবসময় চেয়েছি যেটা একদম ছোটবেলা থেকে, যে আমার দ্বারা যাতে কারো উপর কখনো জুলুম না হয়। জাস্ট এই একটা জিনিস থেকে নিজেকে সেভ করে রাখলেই চলবে, যে আমি যাতে কারো উপর কখনো জুলুম না করি, কারো উপরে কোনো অবিচার যাতে আমার মাধ্যমে না হয়। এই একটা জিনিস থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করেছি। এর ফলে পরে জীবনে রাজনৈতিকভাবে নানা রকমের ঘটনার সম্মুখীন হতে হয়েছে। এটা সবারই হতে হয়। এটা বাংলাদেশের প্রায় সকল বাংলাদেশপন্থী, জুলাই গণঅভ্যুত্থানপন্থী, মুক্তিযুদ্ধপন্থী সকল রাজনীতিবিদদের হতে হয়। এটাতে আমার ডিফারেন্ট কোনো কিছু নেই। কিন্তু আমার জীবনে একটা ইন্সপায়ারিং লাইন ছিল এটা, যে কখনো আমি জুলুম করবো না কারো উপরে, এটাই। আর এর বাইরে বাংলাদেশের তরুণরা, আমি যেটা বললাম, সবাই যদি নিজের ফিল্ডে পরিশ্রম করে তাহলে সাফল্য একদিন তার কাছে ধরা দিবে। সেটা সে রাজনীতি করতে চাইলে রাজনীতি, সে একজন ব্যুরোক্রেট হইতে চাইলে সেই পথে, সে শিক্ষক হতে চাইলে সেই পথে। এরকম আমাদের just পরিশ্রমটা করতে হবে, আর কোনো কিছু না। দিন রাত লেগে পরিশ্রম করতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। বাকি পথ এমনি তৈরি হয়ে যাবে, এই আর কি। মানে আমি অত ইন্সপায়ারিং কেউ না আর কি। দর্শক, প্রশ্ন থাকবে, প্রশ্ন চলবে। আবারও দেখা হবে আমাদের পরবর্তী কোনো অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।